যেখানে কোনো ভুয়া ভোটার থাকবে না, সেখানে কোনো ভুয়া পর্যবেক্ষক থাকবে না, ভুয়া রাজনৈতিক দল থাকবে না। এই যে ডামি ইলেকশন কিছুদিন আগে তারা করলো, সেখানে কিন্তু তারা এরকম ভুয়া রাজনৈতিক দল দিয়েছে, ভুয়া ভোটার দিয়েছে, বিদেশ থেকে ভুয়া পর্যবেক্ষক নিয়ে এসেছে। জনগণকে সবার সেবা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো, এই সবকিছু মিলিয়ে কিন্তু গঠিত হয় রাষ্ট্র কাঠামো। একটা দেশে যখন একটা সরকার থাকে গণতান্ত্রিক অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়, তখন এই রাষ্ট্র কাঠামোগুলোর মূল দায়িত্ব হয় দেশের মানুষের সেবা দেওয়া, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। আর যখন একটা দেশে গণতান্ত্রিক সরকারের বদলে ফ্যাসিবাদ বা স্বৈরশাসন প্রতিষ্ঠা হয়, তখন এই রাষ্ট্র কাঠামোগুলো ব্যবহৃত হয় জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য, জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। কারণ যে সরকার থাকে তাদের ভোটের কোনো প্রয়োজন হয় না, তাদের প্রয়োজন হয় এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর খবরদারির মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে জনগণের ভোটের অধিকার, জনগণের হাতের অধিকার কেড়ে নিয়ে জনগণের উপর শোষণ নিষ্পেষণ চালানো হয়। সুতরাং একটা রাষ্ট্র কাঠামো কিভাবে ব্যবহৃত হয় তার উপরই নির্ভর করবে যে একটা দেশের সরকার কি গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক। আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে আমরা যখন কোর্টে গিয়েছি, বিচার বিভাগের কাছে, আদালতের কাছে সুবিচার পাইনি। আমাদের সত্যিকার অর্থে কোনো অধিকার ছিল না। আমরা যখন থানায় গিয়েছি, সেখানে আমরা সুবিচার পাইনি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে পর্যাপ্ত যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারিনি। আমরা হাসপাতালে গিয়েছি, আমাদের যে প্রাপ্য অধিকার বা সুচিকিৎসা সেটা পাইনি। তার মানে কি, আমরা এমন একটা ব্যবস্থা কিন্তু করে গিয়েছিলাম যেখানে রাষ্ট্র কাঠামোটাকে আওয়ামী লীগ, যেহেতু তাদের জনগণের ভোটের দরকার ছিল না, তারা মনে করতো তাদের ক্ষমতার টিকে থাকার খুঁটি হচ্ছে পুলিশ, ক্ষমতার টিকে থাকার খুঁটি হচ্ছে জনপ্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন, ক্ষমতার টিকে থাকার খুঁটি হচ্ছে বিচার বিভাগ বা কোর্ট। এর কারণে এই বিষয়গুলোকে তারা সম্পূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে নিজেদের টিকে থাকার জন্য, নিজেদের জন্য ব্যবহার করেছে। এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিবাদী সরকারের মূল পার্থক্য। এটা করতে গিয়ে তারা রাষ্ট্র কাঠামোটাকে পুরোপুরি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কারণ কি, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাষ্ট্র কাঠামোর মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করে দেশের মানুষের সমস্যা সমাধান করা। আমরা কি সেটা পেয়েছি গত 16 বছরে? আমরা পাই নাই। আমরা যদি পেতাম তাহলে আমাদের অধিকার থাকতো, তাহলে আমাদের স্বাধীনতা থাকতো, তাহলে আমরা আসলে যে কথাটা বলি, বিএনপি রাজনীতি কি এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে জনগণের। আমাদের কি মালিকানা ছিল? ছিল না। ছিল না বলেই কিন্তু ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল। আর এই কারণে আমরা বলছি, এই ফ্যাসিবাদটাকে যদি আমাদের রোধ করতে হয়, ভবিষ্যতে যেন আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের রাষ্ট্র কাঠামোটাকে ঢেলে সাজাতে হবে, মেরামত করতে হবে। তো এই যে মেরামতটা করব, সেই মেরামতের জন্য আমাদের নিজেদের পলিসি দিতে হবে যে আমরা কিভাবে এই বাংলাদেশকে আবার গণতান্ত্রিক অভিযাত্রার মাধ্যমে গণমানুষের, সব শ্রেণী পেশার মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করব। এটার জন্য কিন্তু আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যেভাবে আমরা বিনির্মাণ করতে যাই, সেই রূপকল্পটা দেশের মানুষের সামনে তুলে ধরেছি। কিন্তু এটা কিন্তু আমরা এই বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ পতনের পর বলছি না। অনেকে হয়তো বলে যে বিএনপি সংস্কার চায় না। এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের যে 31 দফা, এটাই কিন্তু সংস্কারের জন্য সবচেয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা। বাস্তবতা হচ্ছে, বর্তমান বাংলাদেশে সংস্কারের ধারক, বাহক বা জনক প্রত্যেকটা কিন্তু আমাদের এই দল বিএনপি। এর কারণ এই যে এখন যারা সংস্কারের কথা বলছেন, তারা কিন্তু কেউই হয়তো 8 তারিখ সরকার তৈরি করার আগে জানতেন না যে আজকে রাষ্ট্র পরিচালনা আসতে হবে বা ক্ষমতা আসতে হবে। কোন ছাত্র কি জানতো তাদের দায়িত্ব নিতে হবে? জানতো না। কোন সিভিল সোসাইটি মেম্বার বা অন্যান্য মানবাধিকার কর্মী যারা রয়েছে, যারা এনজিওর সাথে জড়িত থেকে এখন সরকার এসেছে, তাদের কারো সে বিশ্বাস ছিল না যে ফ্যাসিবাদের পরে তাদেরকে কোনো না কোনো সময় এসে ক্ষমতায় আসতে হবে। কিন্তু বিএনপি, আমরা আমাদের দীর্ঘদিনের গুম, খুন, হামলা মামলার শিকার হয়ে যে ত্যাগ স্বীকার করে রাখছি আমরা গত 16 বছর ধরে, আমাদের সবসময় সে বিশ্বাস ছিল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদের পতনের পরে যখন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো। আর এই কারণেই কিন্তু যখন ফ্যাসিবাদ ছিল আজ থেকে 8 বছর আগে, যখন কি চিন্তাও করতে পারেনি কবে শেখ হাসিনা পালিয়ে যাবে, কখন ফ্যাসিবাদের পতন ঘটবে, তখন থেকে কিন্তু আমরা এই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপকল্প নিয়ে কাজ করছি। আমাদের আজকে যে 31 দফা রয়েছে, এটার মৌলিক ভিত্তি কিন্তু 2016 সালে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেই রয়েছে। সেটা কিন্তু আজ থেকে 8 বছর আগে আমাদের নেত্রী এই ভিশন 2030 এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের প্রাথমিক একটা রূপরেখা দিয়েছিলেন। পরবর্তীতে
2022 সালে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাথমিকভাবে 27 দফা প্রণয়ন করেন, যার মৌলিক ভিত্তি ছিল ভিশন 2030 আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে শামিল সব রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে ওনাদের মতামত দিয়ে এই 27 দফাটাকে গত বছর অর্থাৎ 2023 সালের জুলাই মাসে আমাদের নেতা জনাব তারেক রহমান চূড়ান্তভাবে 31 দফা প্রণয়ন করেছেন। তার মানে আমাদের বুঝতে হবে আমাদের 31 দফার মৌলিক ভিত্তি কি? মৌলিক ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভিশন 2030 যেটা উনি 2016 সালে প্রণয়ন করেছিলেন, এবং জনাব তারেক রহমানের নিজের দেওয়া 27 দফা। এই সব কিছু এক হয়ে কিন্তু আমরা 31 দফা দিয়েছি এমন একটা সময়ে যখন বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল, যখন মানুষের ভোটের অধিকার ছিল না, যখন মানুষের একটা স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্ব নিয়ে থাকার ক্ষমতা ছিল না। সুতরাং বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জনক, রাষ্ট্র কাঠামো মেরামতের জনক বিএনপি। কিন্তু এটা বিচ্ছিন্নভাবে কিন্তু হয়নি। ব্যাপারটা এমন না যে বর্তমান বাংলাদেশে শুধু বিএনপি সংস্কারের কথা বলছে। আমরা যদি ইতিহাস দেখি, আমরা যদি ঐতিহ্য দেখি, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংস্কার শুরু করেছিল কিন্তু বিএনপি। বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক আমাদের সবার নেতা, আমাদের সবাই যে আদর্শে রাজনীতি করি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ কি? কারণ উনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন উনি পেয়েছিলেন একটা বাকশালী সরকার ব্যবস্থা, যেখানে কোনো গণতন্ত্র ছিল না, বাকশালের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছিল। উনি সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রচলন করেছিলেন, এবং সেটাই ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় সংস্কার। পরবর্তীতে আমরা দেখেছি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনায় আসলেন, স্বৈরশাসন শেষে ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। তার মানে কি, এই যে আমরা আজকে বলি যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এই আকাঙ্ক্ষাটার ভিত্তি শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রীর সংসদীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের যে বড় সংস্কার কি বাংলাদেশে হতে পারে? পারে না। তার মানে সবচেয়ে বড় সংস্কার হতে পারে এই ধরনের স্পর্শকাতর বিষয় ছাড়া যে কোনো স্বাভাবিক সাধারণ বিষয় একজন সংসদ সদস্য চাইলেই ওনার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে স্বাধীন মতামত দিতে পারবে। এর মাধ্যমে পার্লামেন্ট বা সংসদ আরো অনেক বেশি কার্যকর হবে, এবং প্রত্যেকটা সংসদ সদস্যের দলীয় আনুগত্যের বাইরেও ব্যক্তিগত মতামত প্রতিফলনের, ওনার আসলে সাধারণ যারা ভোটার রয়েছে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলনের একটা সুযোগ সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার, এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি। যখন আওয়ামী লীগ বাংলাদেশের সত্যিকার অর্থে ফ্যাসিবাদ কায়েম করেনি, সেই 2011 সাল থেকে কিন্তু বিএনপি বলে আসছে যে আমাদের নির্বাচন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সংশোধনগুলো করা প্রয়োজন। আমরা দেখেছি গত 16 বছরে তাদেরকে নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, যাদের ডিএনএ টেস্ট করে দেখা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিংবা আমরা সেই নির্বাচনী ব্যবস্থা চাই যেখানে কোনো ভুয়া ভোটার থাকবে না, যেখানে কোনো ভুয়া পর্যবেক্ষক থাকবে না, ভুয়া রাজনৈতিক দল থাকবে না। এই যে ডামি ইলেকশন কিছুদিন আগে তারা করলো, সেখানে কিন্তু তারা এরকম ভুয়া রাজনৈতিক দল দিয়েছে, ভুয়া ভোটার দিয়েছে, বিদেশ থেকে ভুয়া পর্যবেক্ষক নিয়ে এসেছে। তার আগে আমরা দেখেছি 2014 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে ভোট পাওয়া 154 আসনে অটো ইলেক্টেড হয়ে গেছে। সেখানে সেই নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি। 2018 সালে যে নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন, সেখানে ভোট শুরু হওয়ার আগের রাতে কিন্তু ভোট বাক্স সব ভরে গিয়েছে। আমরা কি এরকম কোনো নির্বাচন চাই? চাই না বলে আমাদের নেতা বলেছেন আমরা একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা চাই, যেখানে যে আইন কানুন থাকবে সেই আইন কানুন সত্যিকার অর্থে জনগণের ক্ষমতা নিশ্চিত করবে, এবং যারা নির্বাচন পরিচালনা রয়েছে তাদের জন্য একটা চেক এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগ আরো একটা উদ্যোগ নিয়েছিল যে ইভিএম এর মাধ্যমে এখানে ডিজিটালি ভোট চুরি করা। ইভিএম এর ক্ষেত্রে বিএনপি শুরু থেকে অবস্থান সুস্পষ্ট, আমরা ইভিএম এর বিরুদ্ধে, এবং আমরা বিশ্বাস করি এখানে কেউ নাই আপনার ইভিএম কি জানা, তার মানে বাংলাদেশ থেকে চিরতরে ইভিএম কে উঠিয়ে দিতে হবে। আমরা স্বচ্ছতা নিশ্চিতের জন্য রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মাঝে একটা নিয়োগের ক্ষেত্রে পুনর্বিবেচনার প্রস্তাবনা করেছি। আমরা দেখেছি কি যখন একজন বিচার বিভাগে বিচারপতি নিয়োগ করা হয়, কিংবা পুলিশের আইজি নিয়োগ করা হয়, দুদকের কমিশনার নিয়োগ করা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তারা ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের দলীয় লোককে নিয়োগ করতো। এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে একেবারে সরকারের নিজেদের লোক ঢুকে বসে গিয়েছে, এখানে কোনো জবাবদিহিতা থাকতো না। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্রের খুব সেন্সিটিভ যে অর্গানাইজেশনগুলো রয়েছে, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখার সাথে জড়িত, সেগুলোতে নিয়োগের জন্য আমরা অল পার্টি পার্লামেন্টারি কমিটি তৈরি করব। অর্থাৎ সংসদে সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটা কমিটি করা হবে, সেই কমিটিতে পাবলিক ভেটিং হবে, যেটা যুক্তরাজ্যে হয়, যেটা যুক্তরাষ্ট্রে হয়। উদাহরণ হিসেবে প্রথমে একটা নির্বাচন কমিশনের
তালিকাটা দেবে, সেই তালিকার উপর ভিত্তি করে